এই গল্পটি ধনভাণ্ডারে ভরা একটি ভুতুড়ে জাহাজের, যেখানে কেউ গেলে আর ফিরে আসতে পারে না। গল্পটি শুরু হয় ১৯৬২ সালে, যখন একটি বিখ্যাত ইতালীয় জাহাজ ৬০০ জন যাত্রী নিয়ে নিউ ইয়র্ক যাচ্ছিল। চাঁদনি রাত ও সুন্দরী মেয়ের গান শুনে সবাই আনন্দে নাচছিল। তখন একজন অচেনা ব্যক্তি জাহাজের ইঞ্জিন রুম থেকে একটি লিভার টেনে দেয়, যার কারণে শক্ত একটি তার নাচতে থাকা সমস্ত লোকদের এপার ওপার হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তাদের দেহ কেটে দুই ভাগ হয়ে যায়। কেউ তার নিজের শরীরে জোড়া দেওয়ার চেষ্টা করছিল, আবার কারো মাথা নেই। তাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনায় কেবল একটি ছোট মেয়ে বেঁচে ছিল। এই ঘটনার ৪০ বছর পরে অনুসন্ধানকারীদের একটি দল সমুদ্র থেকে একটি পুরনো জাহাজ খুঁজে পায়। তারপর সেই পুরনো জাহাজটি নিয়ে যাওয়ার সময় হঠাৎ সেটি ডুবতে শুরু করে। ক্যাপ্টেন মার্ফি কারণ খুঁজে বের করার জন্য তৎক্ষণাৎ ইপসকে জাহাজে পাঠায়, কারণ ডুবন্ত জাহাজটি সময় মতো আলাদা করা না হলে তাদের টাগবোটটিও ডুবে যেতে পারে। এর ইঞ্জিন খুবই শক্তিশালী, যা একটি বিশাল জাহাজকেও টানতে পারে। ইপস চেক করে এবং ক্যাপ্টেনকে বলে যে জাহাজটি ফুটো হয়ে গেছে এবং ৫ মিনিটের মধ্যেই এই জাহাজটি ডুবে যাবে। ক্যাপ্টেন বলে যে তারা ওয়্যারটি খুলতে চলেছে এবং অবিলম্বে তুমি সেখান থেকে বেরিয়ে যাও। মান্ডার এবং ডর্জও তাকে ওপরে আসতে বলে। এই জাহাজটিকে খুঁজে পেতে তাদের ৩ মাস সময় লেগেছিল। সে তাকে এত সহজে ডুবে যেতে দিতে পারে না, তাই মান্ডার এবং ডর্জকেও যন্ত্রপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হয়েছিল এবং ডুবে যাওয়ার আগে জাহাজটিকে ঢালাই করে বাঁচাতে হয়েছিল। এটি বিক্রি করার পর তারা যে অর্থ পেয়েছিল, ক্যাপ্টেন মার্ফি তার সমস্ত ক্রুদের মধ্যে সমানভাবে বিতরণ করেছিলেন। জ্যাক ফ্রিম্যান নামে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের উপর নজর রাখছিলেন। উপযুক্ত সুযোগ দেখে ক্যাপ্টেনের সঙ্গে দেখা করে একটি জাহাজ সম্পর্কে বলে, যার মধ্যে গুপ্তধন লুকানো আছে। তিনি সেই জাহাজের কথা বলছিলেন যে জাহাজে ৪০ বছর আগে একজন অজ্ঞাত ব্যক্তি সবাইকে হত্যা করেছিল। ক্যাপ্টেন মার্ফি নিখোঁজ অ্যান্টোনিও ক্রুজ জাহাজের গল্প শুনেছিলেন। জ্যাকের কাছে সেই জাহাজ পর্যন্ত পৌঁছানোর সমস্ত তথ্য ছিল। এজন্য তিনি তাদের কাছ থেকে গুপ্তধনের ২০% দাবি করেন। তাদের ক্রুদের সাথে আলোচনা করার পর ক্যাপ্টেন ১০% জ্যাককে দিতে রাজি হয়। সে রাজি হয়ে গেল। এরপরে এই লোকেরা তাদের টাগবোট নিয়ে অ্যান্টোনিও গ্রাজা নামের সেই ইতালীয় জাহাজের সন্ধান করতে রওনা হয়। প্রায় ১৪ থেকে ১৫ দিন সমুদ্রে ভ্রমণ করার পর এক সন্ধ্যায় সান্টোস রাডারে একটি অদ্ভুত জিনিস দেখতে পান। যখন ক্যাপ্টেন সেটা দেখতে আসে, তখন তার রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর হঠাৎ তাদের সামনে একটি বিশাল জাহাজ এসে হাজির, যেটির সাথে সংঘর্ষ থেকে তারা অল্পের জন্য রক্ষা পায়। যখন এটির ওপর একটি সার্চ লাইট জ্বালিয়ে দেওয়া হয়, তখন জানা যায় যে এটি সেই একই জাহাজ যার সন্ধানে তারা এসেছিল। সবার মুখে খুশির ঢেউ ছিল, কারণ এই জাহাজটি পাওয়া গেছে আন্তর্জাতিক জলসীমার এমন এক এলাকায় যেখানে কোনো দেশের এখতিয়ার নেই। তার মানে সমুদ্র আইনে পুরো জাহাজ এখন তাদেরই। গ্রিয়ার এবং জ্যাককে টাগবোর্ডে রেখে ক্যাপ্টেন এবং বাকি ক্রুরা গুপ্তধন খুঁজতে জাহাজের দিকে রওনা হন। ৪০ বছর ধরে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করে এটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক জায়গায় মান্ডার মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। যখন সবাই মিলে তাকে টেনে তুলছিল, তখন হঠাৎ ইপস দেখে যে সেই মেয়েটি যে ৪০ বছর আগে এই জাহাজে ঘটে যাওয়া গণহত্যা থেকে বেঁচে গিয়েছিল, পরের মুহূর্তে সেও অদৃশ্য হয়ে যায়। ইপস ভেতরে ভেতরে ভয় পেয়ে গেল, কিন্তু সে এটা কাউকে বলল না। গুপ্তধন সম্পর্কে তথ্য পেতে ক্যাপ্টেন লগবুক পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই জাহাজ এবং গুপ্তধনের সাথে এখানে কি ঘটেছিল তা অবশ্যই ক্যাপ্টেনের লগ বইয়ে লেখা ছিল। লগ বইটি খুঁজতে তারা যোগাযোগ কক্ষে পৌঁছায়, যেখানে তারা একটি ডিজিটাল ঘড়ি দেখতে পায়। কিন্তু এ ধরনের ঘড়ি ৪০ বছর আগে ছিল না। এই লোকেরা অনুমান করে যে তাদের আগে অন্য কেউ এখানে এসেছে। দিনভর এত কাজ করার পর এই লোকেরা তাদের জাহাজে ফিরে গেল। কফি পান করার সময় ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় যে তারা আবার পরের দিন জাহাজটি ভালো করে খুঁজে দেখবে। সকালে জাহাজটি পরিদর্শন করে দেখা যায় যে জাহাজে নতুন গর্ত হয়েছে, যার কারণে জাহাজটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে। এই অবস্থায় জাহাজ টানাটা একটা পাংচার ট্রাক টানার সমান। মান্ডার ছিল গ্রুপের স্পট ওয়েল্ডার। সে জানায় যে সমস্ত জাহাজ ঢালাই করার পর পাম্প দিয়ে পানি বের করতে তাদের ২-৩ দিন সময় লাগতে পারে। এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না, তাই প্রত্যেকে তাদের কাছে থাকা সমস্ত যন্ত্র নিয়ে জাহাজে পৌঁছায়। মান্ডার এবং ডর্সকে বগিতে যাওয়ার পথ পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ইপস, মার্ফি এবং গ্রিয়ার ক্যাপ্টেন লগবুক এবং গুপ্তধন খুঁজে বের করার কাজে লেগে পড়ে। অন্যদিকে টাগবোর্ডের প্রকৌশলী সান্টোস জাহাজের সাথে সংঘর্ষে টাগবোর্ডের যে ত্রুটিটি হয়েছিল তা মেরামত করতে ব্যস্ত ছিলেন। অন্যদিকে মার্ফি ক্যাপ্টেনের রুম পেয়ে যায়। মার্ফি ভেতরে কি আছে তা সে একা দেখতে চায়, সেজন্য গ্রিয়া সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইপস ঘুরতে ঘুরতে সুইমিং পুলে পৌঁছে যায়, যেখানে অনেকগুলো গুলির খোসা পড়েছিল, মানে এখানে গুলি চালানো হয়েছে। পুল থেকে বেরিয়ে আসতেই হঠাৎ সে ভুতুড়ে মেয়েটিকে আবার তার সামনে দেখতে পায়। এতে ভয় পেয়ে সে সুইমিং পুলে পড়ে যায় এবং সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। ইতোমধ্যে মান্ডার এবং ডর্জ ইঞ্জিন রুমে পৌঁছে গেছে। সামনের রাস্তা পানিতে ভরে গেছে। তারা এটি জানাতে ইপসের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু একবার রেডিও সংযুক্ত হলেও লাইনটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যা শুনে ইপসের জ্ঞান ফিরে আসে। তার মাথা থেকে যে রক্ত বেরিয়েছিল তা এক গর্তে গিয়ে অন্য গর্ত থেকে খুব রহস্যজনকভাবে বেরিয়ে আসতে লাগলো।
ততক্ষণে জ্যাক্স সেখানে পৌঁছেছে। সে তাকে বলে যে সে এখানে একটি ছোট মেয়েকে দেখেছে, সে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। অপ্রীতিকর কিছু ঘটার আগে তারা মার্ফি এবং ডর্চকে বলবে এবং জাহাজটি ছেড়ে দেবে। তারা চলে যেতেই পুলটি রক্তে ভরে গেল। অন্যদিকে ক্যাপ্টেনের কক্ষ থেকে মার্ফি কোনো উপকারী কিছু পায়নি। একটা মদের বোতল আর একটা গ্লাসে ড্রিঙ্কস বানানো ছিল। মার্ফি যখন পান করতে যাচ্ছিলেন তখনই হঠাৎ আয়নায় ক্যাপ্টেনের প্রতিবিম্ব দেখতে পায়। ভয়ে হাত থেকে গ্লাস ছিটকে পড়ে গেল। পরের মুহূর্তে সে সেখান থেকে পালিয়ে যায়। এখানে সবার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। এমনকি গ্রিয়া সেই মহিলা গায়কের মিষ্টি গান শুনতে পায়। সে সেই আওয়াজ অনুসরণ করে সেই জায়গায় পৌঁছে যায়। সেই মহিলা গায়কের নাম ছিল ফ্রান্সেসকা। সে সেখানে বসে সিগারেট খাচ্ছিল। অন্যদিকে দুজন লন্ড্রি রুমের ভেতর দিয়ে যাওয়ার গেটটি খুলতে ভেতরে জমে থাকা সমস্ত পানি তাদের উপরে পড়ে। তার সাথে আরো কিছু লাশ, যেগুলো দেখতে প্রায় 2-3 সপ্তাহের পুরনো বলে মনে হচ্ছে। ইপস এবং জ্যাক সঙ্গে সঙ্গে ভয়ে সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসে। হঠাৎ দুটো দরজা আপনা আপনি খুলে গেল। সেখানে 58 জ্যাগুয়ার X150 একটি গাড়ি পড়েছিল, যা দেখে জ্যাক উত্তেজিত হয়ে পড়ে, কারণ এটি তার স্বপ্নের গাড়ি। কিন্তু ইপসের এখানে ভালো লাগছিল না। সে শুধু কোনোভাবে জাহাজ থেকে নামতে যাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ে কার্গো রুমে রাখা লাগেজের ওপর, যেটা একা একাই নড়াচড়া করছে। যখন সে তা সরিয়ে দেখে তখন সে অবাক হয়ে যায়। সেখানে একটি সোনা ভর্তি সিন্দুক পড়েছিল। সবাইকে এই কথা জানাতে যখনই তারা এগিয়ে যায় তখন লন্ড্রি রুমের দরজায় নিজে থেকেই টোকা দিতে লাগলো। যখন ইপস এটা চেক করতে ভিতরে গিয়েছিল তখন সে জানতে পারে যে মার্ফি এবং ডর্জ তাকে ভয় দেখানোর জন্য সেখানে লুকিয়ে আছে। সে তাদের ডেড বডি এবং গুপ্তধনের কথা বলে, কিন্তু তারা গুপ্তধনের লোভে এতটাই অন্ধ হয়ে যায় যে মৃতদেহগুলো কাদের এবং কে তাদের হত্যা করেছে তা কেউ পাত্তা দেয়নি। এখান থেকে তারা স্বর্ণ ভরা অনেক সিন্দুক খুঁজে পেয়েছিল, যার মূল্য প্রায় $300 মিলিয়ন। রাতারাতি ধনী হওয়ার পর সবাই খুশি, তাই সবাই ভাঙা জাহাজকে এখানে রেখে শুধু সোনা নিতে রাজি হয়। প্রথমে গ্রিয়ার টাগবোর্ডে গিয়েছিল এবং বাকি ক্রুরাও সোনা নিয়ে নামতে চলেছে। এখানে সান্টোস ওভারহোল করার পর ইঞ্জিন চালু করার সাথে সাথে এটি লিকিং গ্যাসের কারণে আঘাতপ্রাপ্ত হয় এবং বিস্ফোরিত হয়। এতে সান্টোস মারা যায়। গ্রিয়ার বোর্ডের উপরে ছিল, যে কারণে সে অল্পের জন্য বেঁচে যায়। এখন এই মানুষগুলো এই নির্জন ভুতুড়ে জাহাজে আটকা পড়েছে, কারণ এখান থেকে বের হওয়ার মাধ্যম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। জাহাজে এমন কোনো লাইফ বোট ছিল না যে যা দিয়ে এই লোকেরা অন্য কোথাও যেতে পারে। ইপস প্রত্যেককে নিশ্চিত করে যে তারা সবাই পেশাদার, তাই আমরা আগামীকাল থেকে জাহাজ মেরামতের কাজ শুরু করে এই সমস্যা মোকাবেলা করব। কিন্তু এটি এত সহজ ছিল না, তাই সবাই চিন্তিত ছিল। গ্রিয়ার তার বান্ধবীর কথা মনে করে মন খারাপ করছিল, কারণ তারা 2 সপ্তাহ পরে বিয়ে করতে চলেছে। নিজের দুঃখ ভুলতে সে সেখানে থাকা পুরনো মদ পান করতে থাকে। অন্যদিকে ইপস এবং জ্যাক যোগাযোগ কক্ষে যাত্রীদের তালিকা খুঁজে পায়। এতগুলো নাম দেখে তাদের মনে প্রশ্ন জাগে যে এই যাত্রীদের সাথে কি হয়েছিল। এটা জানার জন্য তারা একে একে সব যাত্রীর বগি চেক করতে থাকে। ইপস একটি মেয়ের ঝুলন্ত লাশ দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে গ্রিয়ার পুরো বোতল শেষ করার পর তার মাথা ঘোরা শুরু হয়েছিল। সেখানে পড়ে থাকা সব টেবিল চেয়ার নড়াচড়া করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সবকিছু পুনরুজ্জীবিত এবং ঝকঝকে হয়ে গেল। জাহাজের সবাই তার সামনে জীবন্ত দাঁড়িয়ে গ্রিয়ারের জন্য হাততালি দিচ্ছিল। এটা দেখে তার চোখ কান্নায় ভেসে ওঠে। তার মনে হচ্ছিল 40 বছরের পুরনো মদ খেয়ে সে যেন নেশাগ্রস্ত হয়ে পড়েছে। পরের মুহূর্তে লাল পোশাকে পরা শিল্পীটি তার কাছে চলে আসে এবং সে এতটাই খুশি হয় যে সে জানতেও চায় না এটা স্বপ্ন নাকি বাস্তব। অন্যদিকে ইপস মৃতদেহ থেকে একটি লকেট খুঁজে পায়, যার ভেতরে তার পেছনে দাঁড়িয়ে থাকা ছোট মেয়েটি তার বাবা মায়ের একটি ছবি ছিল। ওকে দেখে ইপস খুব ভয় পেয়ে যায়। মেয়েটির নাম ছিল কেটি। কেটি বলছে, লকেটটা বন্ধ করো না, অনেক বছর পর মা বাবাকে দেখছি। ইপস তখনও বিশ্বাস করতে পারছিলেন না যে একটি মৃত মেয়ে তার সাথে কথা বলছে, কিন্তু লকেটটা তার হাতের তালুতে দেওয়ার সাথে সাথে সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এটা আসলেই ভূত। পরের মুহূর্তে অদ্ভুত জিনিস ঘটতে শুরু করে এবং হঠাৎ কেটি অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে ফ্রান্সেসকা তার জিনিসপত্র দেখিয়ে গ্রিয়ারকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সে তাকে অনুসরণ করতে থাকে। পরের মুহূর্তে গ্রিয়ার তাকে ধরতে গিয়ে পড়ে মারা যায়। অন্যদিকে মার্ফি ক্যাপ্টেনের ঘরে ঘুমাচ্ছিল। তখন টেবিলে রাখা বোতলটি নিজে থেকে চলতে শুরু করে এবং সে দেখলো যে জাহাজের ক্যাপ্টেন তার সামনে বসে আছে। মৃত লোকটিকে দেখে মার্ফির কণ্ঠ হিম হয়ে যায়। এখান থেকে সে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ক্যাপ্টেন তাকে পানিও পান করায় এবং তাকে বলে যে আপনি জানতে চান না কিভাবে সান্টোস মারা গেল। পরের মুহূর্তে সে কিছু ছবি দেখায়। মার্ফি সেই ফটোগ্রাফিগুলো দেখে হতবাক হয়ে গিয়েছিল, কারণ এটি ছিল জ্যাকের 40 বছর বয়সী ছবি এবং আজও তার বয়সের কোনো পরিবর্তন হয়নি। তিনি ছবির মতো হুবহু একই দেখতে। মার্ফি বুঝতে পেরেছিলেন জ্যাক মানুষ নয়, ভূত। গুপ্তধনের লোভ দেখিয়ে তাদের এখানে ফাঁদে ফেলেছে। মার্ফি পালিয়ে অন্যদের বলার আগেই সান্টোস তার সামনে এসে পড়ে। সে এখন ভূত হয়ে গেছে। মার্ফি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই ইপস সেখানে উপস্থিত হয় এবং তার চেহারা সান্টোসের মতো দেখায়। তাই মার্ফি তাকে সান্টোস ভেবে তাকে আক্রমণ করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু জ্যাক শেষ মুহূর্তে এসে তাকে বাঁচায়। জ্যাকের আঘাতে মার্ফি অজ্ঞান হয়ে পড়েছিল। জ্ঞান ফেরার পর যাতে সে অন্য কাউকে আক্রমণ করতে না পারে সেজন্য তাকে একটি ট্যাঙ্কের মধ্যে আটকে রাখা হয়।
এরপর এই লোকেরা তাদের পরিকল্পনা অনুযায়ী জাহাজ মেরামত করা শুরু করে। দ্রুতই জাহাজের ফাটল মেরামত করে পানির পাম্প চালু করা হয়। স্টিয়ারিংও কাজ করা শুরু করে। তাদের পরিকল্পনা ছিল জাহাজটিকে ঢেউয়ের সাহায্যে দ্বীপের কাছাকাছি নিয়ে যেতে হবে এবং দ্বীপে নামতে হবে এবং সাহায্য আসার জন্য অপেক্ষা করতে হবে। বেশ কিছুদিন ধরে গ্রিয়ারকে দেখা যায়নি, তাই ইভস তাকে খুঁজতে যায়। কেটি আরো একবার তার সামনে। তার কারণেই জানা যায় যে গ্রিয়ার লোভে পড়ে মারা যায়। ইভস গ্রিয়ারের ভয়াবহ মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে পড়ে। তারপর কেটি তার কাঁধে হাত রাখে এবং তাকে 40 বছর আগে ঘটে যাওয়া গণহত্যার দৃশ্য দেখায়। নৃত্যরত মানুষ মারা যাওয়ার সাথে সাথেই জাহাজে বিশৃঙ্খলা দেখা দেয়। সেখানে থাকা ক্রুরা সবাইকে নির্মমভাবে হত্যা করেছিল। একে একে সবাইকে মেশিন গান দিয়ে গুলি করে মেরে ফেলা হয়েছিল। এমনকি কেটিও তাদের ক্রোধ থেকে বাঁচতে পারেনি। বাকিরা বিষাক্ত খাবার খেয়ে মারা গেছে। ফ্রান্সেসকা এই সমস্ত কিছুর পিছনে ছিলেন, যিনি সোনা লুট করার জন্য এই পুরো ষড়যন্ত্রটি করেছিলেন এবং জাহাজের সমস্ত লোককে হত্যা করেছিলেন। এখন স্বর্ণ তাদের দখলে। জাহাজের ফার্স্ট অফিসার ফ্রান্সেসকার সাথে দেখা করেন। ফ্রান্সেসকার একটি সংকেতে তিনি সমস্ত ক্রুকে গুলি করে মেরে ফেলে। তার মানে হলো যে সব সোনা এবং মেয়ে এখন তারই। কিন্তু পরের মুহূর্তেই ফ্রান্সেসকাও জাহাজের ফার্স্ট অফিসারকে গুলি করে মেরে ফেলে। আর তখনই প্রবেশ করে ভূত রাজা এবং ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী জ্যাক। সে ফ্রান্সেসকাকে সোনার লোভ দেখিয়ে প্রলুব্ধ করে এখানে নিয়ে আসে এবং শেষ পর্যন্ত সে ফ্রান্সেসকাকেও হত্যা করে। একইভাবে তিনি মার্ফির দলকে সোনার লোভ দেখিয়ে এখানে নিয়ে এসেছিলেন, কারণ জাহাজে একটি গর্ত ছিল এবং এটি ঠিক করার জন্য এমন একজনের প্রয়োজন ছিল যে জাহাজটিকে ঠিক করে ডুবে যাওয়া থেকে বাঁচাতে পারে। সে কারণে তিনি মার্ফির দল বেছে নিয়েছিলেন। এখন জাহাজ ঠিক করা হয়েছে, এখন তাদের কোনো প্রয়োজন নেই। পুরো বিষয়টি বোঝার সাথে সাথে ইভসের মনে পড়ে যে মার্ফির জীবন বিপন্ন। তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে সেখানে পৌঁছে যান। ততক্ষণে ট্যাঙ্কটি পানিতে ভরে গেছে। অনেক চেষ্টা করেও সে মার্ফিকে বাঁচাতে পারেনি। অন্যদিকে একটি পাম্পও পানি তুলতে পারছিল না। মান্ডার তা ঠিক করতে নিচে নেমে গেলে মেশিনে আটকে প্রাণ হারায় সে। যখন ইভস এখানে এলো তখন সে দেখলো যে মান্ডার মারা গেছে। অন্যদিকে জ্যাক অকারণে ডর্সকে গালি দিচ্ছিল, যার কারণে তর্কের সময় ডর্স তাকে গুলি করে। সে দৌড়ে এসে এটা ইভসকে জানায়। ইভস বলে যে সে হলো ভূত, গুলিতে সে মরবে না, বিস্ফোরণ ঘটিয়ে জাহাজটিকে ডুবিয়ে দিতে হবে। ডর্স তাকে বিস্ফোরণ ঘটাতে বাধা দেয়, কারণ এইভাবে তারা সোনা নিয়ে যেতে পারবে না। তবুও সে রাজি হয় না, তাই জ্যাক তার আসল রূপে ফিরে আসে। তার মানে সে ডর্সকেও মেরেছে। সে ইভসকে বিস্ফোরণ না ঘটানোর জন্য তার যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু ইভস ট্রিগারটিকে নিশানা করে এবং জাহাজটিকে বিস্ফোরণ করে, যার কারণে জ্যাক জাহাজে যে সমস্ত আত্মাকে বন্দী করে রেখেছিল তারা মুক্ত হয়ে যায়। হয়তো তাই ক্যাপ্টেন এবং কেটির আত্মা তাদের সাহায্য করছিল। জাহাজ ডুবে যাওয়ার আগে ইভস সাঁতরে বেরিয়ে পড়ে এবং একটি ট্রাঙ্কের সাহায্যে 2-3 দিন ধরে সমুদ্রে ভেসে বেড়ায়। তখন একটি জাহাজ তাকে দেখতে পায় এবং তাকে উদ্ধার করে। যে বন্দরে তাকে উদ্ধার করে আনা হয়েছিল সেখান থেকে একটি বিশাল জাহাজে যাত্রা শুরু করতে যাচ্ছিল। সে জাহাজের ভেতরে সেই একই রকম সিন্দুক লোড করা হচ্ছিল যা সেই ভুতুরে জাহাজে ছিল। পরের মুহূর্তে জ্যাককে জাহাজে উঠতে দেখে সে অবাক হয়ে যায়। এই ছিল আজকের গল্প। আশা করি এই গল্পটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। গল্পটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও রহস্য রোমাঞ্চিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।